রিজেন্ট হাসপাতালের আরও একটি শাখা। একদিন পর এখানেও অভিযান চালায় র্যাব, নেতৃত্বে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। ঠিক একই চিত্র এখানেও খুঁজে পাওয়া যায়। এখানেও রোগীদের করোনা শনাক্তের ভুয়া রিপোর্ট দিয়ে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। 10,000-এরও অধিক স্যাম্পল সে কালেকশন করেছে, আমরা যা তথ্যপত্র পেয়েছি আর কি। তার মধ্যে 4264 স্যাম্পল সে হচ্ছে আমাদের আইডিসি আর আইপিএস থেকে সে টেস্ট করিয়েছে, আর বাকিগুলো সে টেস্টই করেনি। একটা হিসেব মেলানো যাক। একটি টেস্টে যদি 3,500 টাকা নেওয়া হয়, তাহলে 6,000 ভুয়া রিপোর্টের বিপরীতে হাতিয়ে নেওয়া হয়েছে 2,10,00,000 টাকা। এছাড়াও নমুনা সংগ্রহ বাবদ আরও 1,92,00,000 টাকার বিল স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয় রিজেন্ট কর্তৃপক্ষ। হাসপাতালটির কর্মকাণ্ডের ওপর অনেক আগ থেকেই নজর রাখছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম। যখন আমাদের এই যে সাংবাদিক আশরাফুল খঞ্জন মারা গেল আমাদের আইসিইউতে, দেখলাম যে নিউজে যে আপনার তোরা রিজেন্ট আইসিইউতে, তখন মনে করলো যে ওর আইসিইউ কোথায়, এই হাসপাতালে তো কোনো আইসিইউই নেই। তো তখনই আমার মনে একটা প্রশ্ন থাকলো আর কি। তখনই আমার সন্দেহ হলো যে এটা একটু চেক করতে হতো, ওর তো পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো। বিশেষায়িত হাসপাতাল হবার কারণে রিজেন্ট হাসপাতালে একজন চিকিৎসককে তদারকির দায়িত্ব দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু সেই চিকিৎসকও নাজেহাল হন রিজেন্ট গ্রুপের কাছে। তাকে কিন্তু 15 দিন পর্যন্ত তাকে কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, এবং সেই লোক অনেক চেষ্টা করছে এখানে কাজ করার জন্য, তাকে পিপি পর্যন্ত দেওয়া হয়নি। 2 মাস আগেই রিজেন্ট হাসপাতালের অনিয়ম দুর্নীতির তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছিলেন সেই চিকিৎসক ডাক্তার আশরাফুল আলম। শুধু তাই নয়, রিজেন্ট হাসপাতালের দুর্নীতির তথ্য পেয়ে টেস্ট বন্ধ করার জন্য অনুরোধ জানিয়ে জুন মাসের 7 তারিখে একটি চিঠি পাঠায় জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। নিপসমের পরিচালক অধ্যাপক ডাক্তার বায়েজিদ খুরশিদ রিয়াজ স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়, রিজেন্ট হাসপাতাল প্রত্যেক স্যাম্পল প্রদানকারীর কাছ থেকে 3,500 টাকা হারে চার্জ করছে, অথচ নিপসম তাদের বিনামূল্যেই পরীক্ষা করে দিচ্ছে। এ বিবেচনায় রিজেন্ট হাসপাতালের কোনো স্যাম্পল নিপসমের পক্ষে পরীক্ষা করা যুক্তিযুক্ত নয়। 2 দিন পর সেই চিঠির জবাবও দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সেই পাল্টা চিঠিতে প্রতিদিন 50টি নমুনা নেয়ার অনুরোধ করা হয়। অর্থাৎ রিজেন্ট হাসপাতালকে প্রতিদিন 1,75,000 টাকা আয়ের পথ তৈরি করে দেয় স্বয়ং স্বাস্থ্য অধিদপ্তর। এই 2টি চিঠি নিয়ে টিম 360 ডিগ্রি এবার হাজির স্বাস্থ্য অধিদপ্তরে। আমরা জানতে চাই, এমন সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও ব্যবস্থা না নিয়ে উল্টো রিজেন্ট হাসপাতালকে টাকা আয়ের পথ তৈরি করে দেয়া হলো কেন? দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষার পরও মহাপরিচালকের দেখা মেলেনি। তবে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আক্তার। প্রথমেই জানতে চাই, 6 বছর ধরে সনদ না থাকার পরেও রিজেন্ট হাসপাতাল কিভাবে করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে চুক্তিবদ্ধ হলো? লাইসেন্স নবায়ন করার জন্য এবং ভালো হওয়ার জন্য তাদের কিন্তু একটা সুযোগ দিয়েছি আমরা, যে লাইসেন্সটা নবায়ন হয়নি, তাদের এমনির মাধ্যমে যেহেতু শুরুতে তারা এগিয়ে আসছে সেই কারণে দেওয়া হয়েছে। কিন্তু তারা যে এই কাজটা করলে অবশ্যই এটা খারাপ কাজ করেছে, সেই ব্যাপারে কিন্তু আইনি প্রক্রিয়া চলছে। এবার তার সামনে তুলে ধরা হলো সেই 2টি চিঠি, যা দেখে তিনিও চমকে ওঠেন। মোবাইল ফোনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কাছে জানতে চান আসলে কি হয়েছে। অলরেডি 7 জুন একটা চিঠি আপনাদের কাছে পাঠাইছে যে রিজেন্ট 3,500 টাকা নিচ্ছে, সেটার আলোকে আপনারা আবার জবাবও দিচ্ছেন যে রিজেন্ট হলো শুধুমাত্র 50টা স্যাম্পল নমুনা সংগ্রহ করে নিপসমকে দিবে। তাহলে তো আপনারা আগে থেকে জানতেন, 1 মাস আগে থেকে রিজেন্ট এই কাজটা করছে। আদিষ্ট হয়ে দিছি আমরা। ও আচ্ছা আচ্ছা, এটা তো রিজেন্ট হাসপাতালের বিষয় তো আসছে অনেক উপর থেকে, এটা তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয় না। স্বাস্থ্য অধিদপ্তরের অনেক ওপরে কে? চুক্তি স্বাক্ষরের সময় তো মন্ত্রী, তৎকালীন সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক সবাই ছিলেন।
সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না, আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন। মোহাম্মদ শাহেদ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান, নিজেকে রাজনৈতিক বিশ্লেষক পরিচয় দিয়ে এভাবেই নীতি আদর্শের কথা বলে পুরো জাতিকে বোকা বানিয়েছেন। যে দুর্নীতির আশ্রয়দাতা প্রশ্রয়দাতা হচ্ছে রাজনীতিবিদরাই। রিজেন্ট হাসপাতাল ব্যক্তি মালিকানার এই প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শাহেদ, যে ভবন দুটি ভাড়া করে প্রতিষ্ঠান গড়েছিলেন সেটার ভাড়াও দেননি 2 বছর ধরে। র্যাবের অভিযানে বন্ধ করে দেয়া হয় রাজধানীর উত্তরা এবং মিরপুরের 2টি শাখা। সরকারিভাবে করোনা টেস্ট ফ্রি করানোর কথা থাকলেও প্রত্যেক রোগীর কাছ থেকে নিয়েছেন ৩৫০০ টাকা, অথচ টেস্ট না করেই কোভিড-19 পজিটিভ আর নেগেটিভ সনদ দিয়ে প্রতারণা করে এই হাসপাতাল কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, মোহাম্মদ শাহেদ বিভিন্ন দফতরের মন্ত্রী, মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ছবি তুলে রাখেন। এসব ছবি আর সেই হাসপাতালকে অস্ত্র বানিয়ে বিভিন্ন ব্যবসায়ী ঠিকাদারদের কাছ থেকে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। কোনো কোনো পাওনাদার সেই টাকা ফেরত চাইতে গেলে কিংবা তার অধীনস্থ কোনো কর্মচারী বিদ্রোহী হয়ে উঠলে সেটা ব্যবহার করে মেরে ফেলার হুমকিও দিতেন। নিজে তুমি 2 দিন হলো আমার এখানে আমার নিমক খাইছো না, এইগুলা করে কি মজা পাইতেছো? আমি এখন প্রধানমন্ত্রী এপিএস এর দায়িত্বে, আমার সাথে এগুলা করে কুলাইতে পারো ভাইয়া, বলো তো? শুধু তাই নয়, হুমকি ধামকিতে কাজ না হলে ধরে এনে নির্যাতন করতেন। রিজেন্ট হাসপাতালের আরও একটি শাখা, একদিন পর এখানেও অভিযান চালায় র্যাব, নেতৃত্বে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। ঠিক একই চিত্র এখানেও খুঁজে পাওয়া যায়। এখানেও রোগীদের করোনা শনাক্তের ভুয়া রিপোর্ট দিয়ে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। 10,000-এরও অধিক স্যাম্পল সে কালেকশন করেছে, আমরা যা তথ্যপত্র পেয়েছি আর কি। তার মধ্যে 42-64 স্যাম্পল সে হচ্ছে আমাদের আইডিসি আর আইপিএস থেকে সে টেস্ট করিয়েছে, আর বাকিগুলো সে টেস্টই করেনি। একটা হিসেব মেলানো যাক, একটি টেস্টে যদি 3,500 টাকা নেওয়া হয়, তাহলে 6,000 ভুয়া রিপোর্টের বিপরীতে হাতিয়ে নেওয়া হয়েছে 2,10,00,000 টাকা। এছাড়াও নমুনা সংগ্রহ বাবদ আরও 1,92,00,000 টাকার বিল স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয় রিজেন্ট কর্তৃপক্ষ। হাসপাতালটির কর্মকাণ্ডের ওপর অনেক আগ থেকেই নজর রাখছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম। যখন আমাদের এই যে সাংবাদিক আশরাফুল মারা গেল আমাদের আইসিইউতে, দেখতাম যে নিউজে যে আপনার তোরা রিজেন্ট আইসিইউতে, তখন মনে করলো যে ওর আইসিইউ কোথায়? এই হাসপাতালে তো কোনো আইসিইউই নেই। তো তখনই আমার মনে একটা প্রশ্ন থাকলো আর কি, এটা তখনই আমার সন্দেহ হলো যে এটা একটু চেক করতে হতো, ওর তো পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল। বিশেষায়িত হাসপাতাল হবার কারণে রিজেন্ট হাসপাতালে একজন চিকিৎসককে তদারকির দায়িত্ব দেয় স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু সেই চিকিৎসকও নাজেহাল হন রিজেন্ট গ্রুপের কাছে। তাকে কিন্তু 15 দিন পর্যন্ত তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, এবং সে অনেক চেষ্টা করছে এখানে কাজ করার জন্য, তাকে পিপি পর্যন্ত দেওয়া হয়নি। 2 মাস আগেই রিজেন্ট হাসপাতালের অনিয়ম দুর্নীতির তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছিলেন সেই চিকিৎসক ডাক্তার আশরাফুল আলম। শুধু তাই নয়, রিজেন্ট হাসপাতালের দুর্নীতির তথ্য পেয়ে টেস্ট বন্ধ করার জন্য অনুরোধ জানিয়ে জুন মাসের 7 তারিখে একটি চিঠি পাঠায় জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। নিপসমের পরিচালক অধ্যাপক ডাক্তার বায়েজিদ খুরশিদ রিয়াজ স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়, রিজেন্ট হাসপাতাল প্রত্যেক স্যাম্পল প্রদানকারীর কাছ থেকে 3,500 টাকা হারে চার্জ করছে, অথচ নিপসম তাদের বিনামূল্যেই পরীক্ষা করে দিচ্ছে। এ বিবেচনায় রিজেন্ট হাসপাতালের কোনো স্যাম্পল নিপসমের পক্ষে পরীক্ষা করা যুক্তিযুক্ত নয়। 2 দিন পর সেই চিঠির জবাবও দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সেই পাল্টা চিঠিতে প্রতিদিন 50টি নমুনা নেয়ার অনুরোধ করা হয়। অর্থাৎ রিজেন্ট হাসপাতালকে প্রতিদিন 1,75,000 টাকা আয়ের পথ তৈরি করে দেয় স্বয়ং স্বাস্থ্য অধিদপ্তর। এই দুটি চিঠি নিয়ে টিম 360 ডিগ্রি এবার হাজির স্বাস্থ্য অধিদপ্তরে। আমরা জানতে চাই, এমন সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও ব্যবস্থা না নিয়ে উল্টো রিজেন্ট হাসপাতালকে টাকা আয়ের পথ তৈরি করে দেয়া হলো কেন? দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষার পরও মহাপরিচালকের দেখা মেলেনি। তবে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আক্তার। প্রথমেই জানতে চাই, 6 বছর ধরে সনদ না থাকার পরেও রিজেন্ট হাসপাতাল কিভাবে করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে চুক্তিবদ্ধ হলো? লাইসেন্স নবায়ন করার জন্য এবং ভালো হওয়ার জন্য তাদের কিন্তু একটা সুযোগ দিয়েছি আমরা, যে লাইসেন্সটা নবায়ন হয়নি তাদের এমনির মাধ্যমে যেহেতু শুরুতে তারা এগিয়ে আসছে সেই কারণে দেওয়া হয়েছে। কিন্তু তারা যে এই কাজটা করলে অবশ্যই এটা খারাপ কাজ করেছে, সেই ব্যাপারে কিন্তু আইনি প্রক্রিয়া চলছে। এবার তার সামনে তুলে ধরা হলো সেই দুটি চিঠি, যা দেখে তিনিও চমকে ওঠেন। মোবাইল ফোনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কাছে জানতে চান আসলে কি হয়েছে। অলরেডি 7ই জুন একটা চিঠি আপনাদের কাছে পাঠাইছে যে রিজেন্ট 3,500 টাকা নিচ্ছে, সেটার আলোকে আপনারা আবার জবাবও দিচ্ছেন যে রিজেন্ট হলো শুধুমাত্র 50টা স্যাম্পল নমুনা সংগ্রহ করে নিপসামকে দিবে। তাহলে তো আপনারা আগে থেকে জানতেন, 1 মাস আগে থেকে রিজেন্ট এই কাজটা করছে। আদিষ্ট হয়ে দিছি আমরা। ও আচ্ছা আচ্ছা, তো এটা তো রিজেন্ট হাসপাতালের বিষয় তো আসছে অনেক উপর থেকে, এটা তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয় না। স্বাস্থ্য অধিদপ্তরের অনেক ওপরে কে? চুক্তি স্বাক্ষরের সময় তো মন্ত্রী, তৎকালীন সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক সবাই ছিলেন। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না, আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন। মোহাম্মদ শাহেদ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান, নিজেকে রাজনৈতিক বিশ্লেষক পরিচয় দিয়ে এভাবেই নীতি আদর্শের কথা বলে পুরো জাতিকে বোকা বানিয়েছেন। যে দুর্নীতির আশ্রয়দাতা প্রশ্রয়দাতা হচ্ছে রাজনীতিবিদরাই। রিজেন্ট হাসপাতাল ব্যক্তি মালিকানার এই প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শাহেদ, যে ভবন দুটি ভাড়া করে প্রতিষ্ঠান গড়েছিলেন সেটার ভাড়াও দেননি 2 বছর ধরে। র্যাবের অভিযানে বন্ধ করে দেয়া হয় রাজধানীর উত্তরা এবং মিরপুরের 2টি শাখা। সরকারিভাবে করোনা টেস্ট ফ্রি করানোর কথা থাকলেও প্রত্যেক রোগীর কাছ থেকে নিয়েছেন 3,500 টাকা। অথচ টেস্ট না করেই কোভিড-19 পজিটিভ আর নেগেটিভ সনদ দিয়ে প্রতারণা করে এই হাসপাতাল কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, মোহাম্মদ শাহেদ বিভিন্ন দফতরের মন্ত্রী, মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ছবি তুলে রাখেন। এসব ছবি আর সেই হাসপাতালকে অস্ত্র বানিয়ে বিভিন্ন ব্যবসায়ী ঠিকাদারদের কাছ থেকে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। কোনো পাওনাদার সেই টাকা ফেরত চাইতে গেলে কিংবা তার অধীনস্থ কোনো কর্মচারী বিদ্রোহী হয়ে উঠলে সেটা ব্যবহার করে মেরে ফেলার হুমকিও দিতেন। নিজে তুমি 2 দিন হলো আমার এখানে আমার নিমক খাইছো না, এইগুলা করে কি মজা পাইতেছো? আমি এখন প্রধানমন্ত্রী এপিএস এর দায়িত্বে, আমার সাথে এগুলা করে কুলাইতে পারো ভাইয়া, বলো তো? শুধু তাই নয়, হুমকি ধামকিতে কাজ না হলে ধরে এনে নির্যাতন করতেন তার টর্চার সেলে। নিজ হাতে মেরেই নাকি বেশি আনন্দ পেতেন মোহাম্মদ শাহেদ। কখনো তিনি মোহাম্মদ শাহেদ, কখনো শাহেদ করিম, কখনো বা শাহেদ করিম চৌধুরী, কখনো তিনি সচিব, কখনো মেজর, কখনো কর্নেল, কখনো টকশোর বিশ্লেষক, কখনো বা রাজনীতিবিদ। নাম পরিচয় যাই হোক না কেন, তার আসল পরিচয় তিনি প্রতারক। আর এই প্রতারণা করে 2টি হাসপাতাল, কলেজ সহ 5-5টি প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন। শুধু তাই নয়, নীতিকথা, মানবতা, অর্থনীতি, রাজনীতি, ভূগোল, পৌরনীতি হেন বিষয় নেই যে বিষয়ে তার জ্ঞান নেই। জাতিকে জ্ঞান দিতেই যেন তার জন্ম।
তার কাণ্ডকীর্তি দেখলে আপনি বলতে বাধ্য হবেন, ওরে বাটপার। তাহলে চলুন একে একে দেখা যাক শাহেদের বাটপারের নমুনা। নজরুল ইসলাম, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর। ডেভেলপার কোম্পানি পিআরএস প্রপার্টিজ লিমিটেডের একজন পরিচালক। টঙ্গী বাজার বাস স্ট্যান্ডের নিজস্ব এই জমিতে পিআরএস প্রপার্টিজ 15 তলা একটি বাণিজ্যিক ভবন নির্মাণের প্রকল্প হাতে নেয়। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি জমির মালিকানা দাবি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে একটি অভিযোগ দেয়, আর তাতেই আটকে যায় ভবনের নকশার অনুমোদন। এ সময় কোম্পানিটির পাশে এসে দাঁড়ান রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। প্রস্তাব দেন 2 কোটি টাকার বিনিময়ে রাজুক থেকে নকশা পাশ করিয়ে দেবেন। তো সে বললো যে আমি 1 টুরের মধ্যে প্ল্যান পাস করে দেবো, কত টাকা দিবেন আমার? তারপর রাজি হইলাম যে ঠিক আছে 2 কোটি টাকা। টাকাটা কীভাবে? বললো যে আপনারা টাকা এখন এককালীন কিছু টাকা দিয়ে দেবেন, আর বাকি টাকা আপনারা আস্তে আস্তে দেবেন, আমাদের কাজ করতে হতো 10-15 দিন একটু সময় লাগবে। প্রায় 2 কোটি 25 লাখ টাকার মতো নিয়েছে। মধ্যবর্তী সময় করে যে আমি দৌড়াদৌড়ি করে আমার গাড়িটা ডিস্টার্ব, তাহলে আমার তখন আমরা একটা 15 লক্ষ টাকা দিয়ে একটা ওই এরিয়ার সেকেন্ড হ্যান্ড গাড়ি থেকে আমরা কিনে দিই। প্ল্যান আমাদেরকে দিয়ে দেন, কয় প্ল্যান আমার কাছে আছে, আপনার আরও টাকা লাগবে, আরও টাকা দেন। এরকম করে পরে টাকার জন্য আবার আমরা এমডিকে চাপ দিতেছে আমাদেরকে, নানা নকত্য বাসায় গালিগালাজ করে আর অফিস আসছে। তা এমডি সাহেবের বাসার মধ্যে একদিন এমডি সাহেব উঠায় নিয়ে গেছে। উল্টো বিপদে পড়ে যায় কোম্পানিটি। দুপক্ষের সাথেই যোগাযোগ রেখে মাঝখান দিয়ে 2.5 কোটি টাকা হাতিয়ে নেন মোহাম্মদ শাহেদ। শাহেদ সাহেব আমাদের সাথে কথা বলে, প্রতিপক্ষের সাথে কথা বলে এমন একটা ভেজাল সৃষ্টি করছে, মানে আসলে ওই কোনো জায়গার মধ্যে কোনো কাজই করে না, শুধু টাকাই নিয়েছে। একটা লোককে তো টাকা দিতে হলে বিশ্বাস করতে হয়, মানে বিশ্বাসটা কিভাবে আসলো? বিভিন্ন সরকারি অফিসে, মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে গেছে, দেখাইছে সব ভালো ভালো লোকের সাথে তার পরিচয়। সে যে কথা বলে আর যে জায়গার মধ্যে নিয়ে গেছে আমরা বিশ্বাস করতে পারতেছি। একই বিশ্বাসে রিজেন্ট গ্রুপের সাথে ব্যবসা করতে এসে ফেসে গেছেন চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল্লাহ মাসুদ। 2 বছর ধরে ঘুরছেন রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। এই 2 বছরে মামলা তো দূরের কথা, শাহেদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও করতে পারেননি তিনি। রিজেন্ট হাসপাতালে অভিযানের পরদিন আবারও থানায় আসেন সাইফুল্লাহ মাসুদ, কিন্তু মামলা নয়, অবশেষে একটি সাধারণ ডায়েরি করতে পেরেছেন তিনি। কক্সবাজারে বহুমুখী দুর্যোগ আশ্রয়ণ প্রকল্পে সহ ঠিকাদার হিসেবে কাজ করে রিজেন্ট কেসিএস লিমিটেড। এই কোম্পানির মালিকও মোহাম্মদ শাহেদ। এই প্রকল্প বাস্তবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে পাথর, বালু, রড, সিমেন্ট, ইট নিলেও অধিকাংশ ব্যবসায়ীর কোটি কোটি টাকা মেরে দেন মোহাম্মদ শাহেদ। সেই পাওনাদারদেরও একজন সাইফুল্লাহ মাসুদ। হে আমার টাকা আজকে দিবে কালকে দিবে বলে ঘুরাইতেছে, সময় ক্ষেপণ করতেছে। আমার চেক দিছে, টাকা দিচ্ছি করে ঘুরাই, অনেক সময় নষ্ট করে ফেলছে। এখন আসলে নিচে আসলে হের সিসি ক্যামেরা দিয়ে দেখে আমার বলে যে কি এর লোক শাহেদ সাহেব নাই, রিজেন্টের মালিক। আপনি কত বছর ধরে এই টাকাটা পান? প্রায় 2 বছর হয়ে যেতেছে। এতদিন থানায় মামলা করেননি কেন? আমি কয়েকবার আসছি, হে আবার থানাকে ইনফর্ম করে রাখছে এইসবগুলো। ওনার প্রতি আপনার বিশ্বাস হলো কিভাবে যে এত টাকা বাকি মাল দিলেন? ও সিকিউরিটি ফোর্স নিয়ে চলে, প্লে কার্ড নিয়ে চলে। ও বলে আমার লগে, এই মন্ত্রীর লগে, এই নেতৃস্থানীয় ব্যক্তির লগে, সবাই লগে আমার সম্পর্ক আছে, সমস্যা নেই, আপনার কোনটা লাগবে সেটা বলেন, আমি ওইটা করে দিব। ব্যাংক থেকে মোটা সুদে ঋণ নিয়ে এই কোটিপতি ব্যবসায়ী এখন পথে বসে গেছেন, পালিয়ে বেড়াচ্ছেন ব্যাংকের ভয়ে। আমি তো ব্যাংকের লোন নিয়ে এখন দেউলিয়া হয়ে গেছি, আমার ব্যবসার অবস্থায় শেষ। আমি এখন কি করবো, আমি দিশেহারা হয়ে গেছি। আমি তো বাড়িতে যাইতে পারতেছি না, বাসায় থাকতে পারতেছি না, ব্যাংকের সাবসিডির কারণে। এখন এর কাছে আসলে পাইতেছি না, আমি কি করবো, আমি নিজেই পাইতেছি না। ধর্ণা দিয়ে একবার থানায় যাই, একবার কমিশনারের অফিসে যাই, আরেকবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের ওইখানে যাই, সব জায়গায় খালি দূরাইতেই আছি, কিন্তু ওরা ধরতেই পারতেছি না। ও বিভিন্ন রকম হুমকি দেয়, যার কারণে আমি টাকা নেওয়ার জন্য কোনো সাহস পাই তুলে উঠতে পারতেছি না। এখন টাকার অভাবে একমাত্র ছেলের চিকিৎসা করাতে পারছেন না একসময়ের কোটিপতি ব্যবসায়ী সাইফুল্লাহ মাসুদ। কোটিপতি ব্যবসায়ী এখন পথের ফকির হতে বসেছেন। ছেলের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সাইফুল্লাহ মাসুদ।
শাহেদের প্রকল্পে এমন কোনো ব্যবসায়ী নেই যিনি রেহাই পেয়েছেন। ব্যবসায়ীরা পাওনা টাকা চাইতে গেলে আটকা পড়তেন টর্চার সেলে, নয়তো বা কোনো নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দেবার চেষ্টা করা হতো। এই শাহেদের টর্চার সেলে কিন্তু আটকা পড়েন সংবাদকর্মীরাও। এই নারীর নাম নাদিরা দিলরুবা, একজন স্থানীয় সংবাদকর্মী। শাহেদের পাওনাদাররা অভিযোগ নিয়ে হাজির হয়েছিল তার কাছে। সেই অভিযোগের ভিত্তিতে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের একটি আনুষ্ঠানিক বক্তব্য আনতে গিয়ে উল্টো বিপদে পড়ে যান। তো আমি যাওয়ার সাথে সাথে উনি আমাকে র্যাবের প্রথমেই উনি আমাকে র্যাব দিয়ে অ্যারেস্ট করানোর হুমকি দেয় এবং উত্তরা পশ্চিম থানা তখনকার ওসিকে ফোন দেয় যে আমি চাঁদাবাজি করতে গিয়েছি। উনি আমাকে একদম মৃত্যুর হুমকি দিয়েছেন যে আপনার মতো সাংবাদিককে গায়েব করে দিলে কিছু হবে না আমার। শুধু গুম করার হুমকি দিয়েই ক্ষান্ত হননি শাহেদ। বিভিন্ন অনলাইনে মিথ্যা অভিযোগ এনে উল্টো সংবাদ প্রকাশ করে দেয়া হয় এই নারী সংবাদকর্মীর বিরুদ্ধে। এখানে লিখছে যে আমার একটা সন্ত্রাসী গ্রুপ আছে, চাঁদাবাজি গ্রুপ নাদিরা, এবং আমি উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত আমার দৌরাত্ম, আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে আমি দেহ ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত। এটা আমি নিতে পারিনি, পরে আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম। আত্মীয় স্বজনের সহায়তায় সেদিন বেঁচে যান তিনি। তারপর তিনি খুঁজে বের করেন শাহেদের অপকর্মের আরও চাঞ্চল্যকর তথ্য। এবং তার অর্থায়নে এরকম 5-6টা পত্রিকা সে পালে, কেউ যদি তার কাছে পাওনা টাকা চাইতে যায়, এটা বৃহত্তর উত্তরা সবাই জানে, যে তাহলে সে এই হুমকি ধামকি দেয় এবং সে লাঠি ছোটা রাখে এবং তার বিল্ডিংয়ের মধ্যে একটা রুম আছে টর্চার সেল। আসলেই কি শাহেদের কোনো টর্চার সেল আছে, নাকি ক্ষোভ থেকেই তিনি এসব কথা বলছেন? তার কথার সত্যতা খুঁজে পাওয়া গেল এই ব্যক্তির অভিযোগ শুনে। নাম জুলফিকার আলী ভুট্টো, একজন পাথর ব্যবসায়ী। রড ব্যবসায়ী সাইফুল্লাহ মাসুদের মতো তিনিও শাহেদের কাছে টাকা পান। তার পাওনা 40 লাখেরও বেশি, আর টাকা চাইতে গিয়ে আটকে যান তিনি। গেলাম তার রুমের সামনে যাইতে আমার হাত ধরে বলাইল, আরেকটা দুইজনে ধরে বলাইল আমার, অটোমেটিকলি মারেও নাই তখন। এবার শুরু করলো মারা দিন নিজে। সাহেদের নিজে কয়ে শালার বেটা তুই আমার চিনস, আমি কে জানস? আমি বেটা উপমন্ত্রীর ক্ষমতা অ্যাবজর্ব করি, আমার ডিজিগনেশন জানস? তুই কার সাথে কি কথা বলস? এবার এই জুলফিকার আলীর মুখ থেকে শোনা যাক শাহেদের সেই টর্চার সেলের নির্যাতনের গল্প। ভিতর তার রুম তো খুব বড়, এর ভিতরে আরেকটা রুম আছে, ওইখানে নিয়ে আমাকে তোমাকে যাই হোক আমার উপর যা টর্চার, মানে হাতে লাঞ্ছিত করলো, মারধর করলো। ইয়ার পরে সে বললো যে তুই আমার মেয়ের সাথে ঝামেলা করছস, বেয়াদবি করছস। মেয়ে মানে রিসিপশনে আসি গেল, চট সাংবাদিককে ফোন করলো, সাংবাদিকদের কয়েকজনকে। তো সাংবাদিক বসে লেখা শুরু করছে যে আপনার মেয়েরও আনছে। মেয়েরা আনি বললো যে তোমারে কি করছে? কয় প্রথমে আসি আমার হাত ছাই ধরলো, এবার আমার গায়ে ধরলো। রিসিপশনিস্ট যে আমার কুপ্রস্তাব দিছে, আমার বলছে তুমি অমুক হোটেলে থাকবা, আমার তো টাকা দিব। এই সে আমি এস্টুনি যে আমি তার দিকে তাকাই রইলাম, আমার এত লজ্জা লাগে। কি মেয়েটা আমার মেয়ের চাইতেও 10 বছর ছোট হইব। যার পরে সাংবাদিকেরা বললো যে এরে আটকাও। আবার আমার থাপ্পড় দিল। সাহেব আমার বললো যে তোকে আজকে বললাম, আর যদি এই উত্তরা সাইডেও দেখি তুই সাথে সাথে গুম হবি। মুচলেকা দিয়ে কোনো রকম প্রাণ নিয়ে বেরিয়ে আসেন তিনি। এরপর এই নির্যাতনের বিচার চাইতে হাজির হয়েছিলেন উত্তরা পশ্চিম থানায়। এর পরের গল্প আরও ভয়াবহ। আমি ডাইরেক্ট আসিয়ে ইয়াতে ঢুকলাম পশ্চিম থানায়। পশ্চিম থানাতে আমি বললাম যে এমনি ব্যাপার। বলার আগেই এসআই একজন ছিল, সে চট করে বলল যে আপনার নামে তো নারী গঠিত ব্যাপার আছে, ওনাদের সাহেবের ওখানে এই রিসেপশনিস্টের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, আপনি কুমতলবে এইসব আমল।
উল্টা বলেছে আপনি বসেন, আপনি কোনো দিকে যাবেন না, মানে এবার আমারে ঢুকেল। টিম 360 ডিগ্রি এবার উত্তরা পশ্চিম থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে জানতে চাই, নির্যাতনের শিকার ব্যক্তিদের এভাবে হয়রানি করা হতো কেন। কিন্তু থানায় আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে কেউ রাজি হলেন না। আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে কি থানার পুলিশ কর্মকর্তা দায় এড়াতে চাইলেন, নাকি এখন বক্তব্য দেওয়ার কোনো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না? এই শাহেদ এতটাই ধুরন্ধর ছিলেন যে ঢাকার বাইরে ঘুরতে গেলে নিতেন পুলিশের প্রটোকল, চলতেন ভিআইপি মর্যাদা নিয়ে। এসব সুবিধা নেবার মন্ত্রটা কি জানাবো একটা বিরতির পর। বলছিলাম শাহেদের নানান প্রতারণার গল্প, যে গল্পের শেষ নেই। বহুবার তিনি হাজির হয়েছেন বহু রূপে। তার প্রথম প্রতারণা শুরু এমএলএম ব্যবসা দিয়ে। মানুষের মগজ ধোলাই করে কামিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। মামলাও হয়েছে একাধিকবার জেলও খেটেছেন। আবার জেল থেকে বেরিয়ে হাজির হয়েছেন নতুন রূপে। সরকারি কোনো পদে না থেকে কিভাবে পেতেন এই পুলিশি নিরাপত্তা জানতে হবে। এজন্য আমাদের যেতে হবে চট্টগ্রামে। এবার আমাদের সামনে হাজির এমন একজন ব্যক্তি, যিনি শাহেদের সব অপকর্মের মূল সাক্ষী। নাম সোহাগ আরেফিন, থাকেন চট্টগ্রামে। কাজ করতেন রিজেন্ট গ্রুপের জনসংযোগ কর্মকর্তা হিসেবে। 3 বছর আগে চাকরি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন দেশে বিদেশে। শাহেদের বিরুদ্ধে প্রতিবাদ না করে পালিয়ে বেড়াচ্ছেন কেন? প্রতিবাদ করলে তো বুঝেনি কি অবস্থা, মিথ্যা মামলা দিয়ে দেয়। হ্যাঁ, উত্তরা পশ্চিম থানা তার বাপদাদা জাগির ছিল, উত্তরা পশ্চিম থানায় নিয়ে ঢুকাই দিত। 4 ঘন্টা পরে বের করে নিয়ে আসতো, 5 ঘন্টা পরে বের করে নিয়ে আসতো। তখন আমাকে উত্তরা পশ্চিম থানা 8 ঘন্টা বসে রাখছে। জানতে চাই সেখানে তার কি কাজ ছিল। আমি ওনার পত্রিকায় জয়েন করি, নতুন কাগজে অতিরিক্ত দায়িত্ব হিসেবে, ওনার পিআরও হিসেবে, পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করেন। এবং আমার কাজগুলো ছিল ফেসবুকে ওনার কৃতকর্মগুলো আপলোড করা। উনি টকশো করছেন, কোথায় যাচ্ছেন, কোন ভিভিআইপিদের সাথে উনি মিটিং করছেন, এই জিনিসগুলো জাস্ট ফেসবুকে আপলোড করা। এবার জানা যাক শাহেদ ভিআইপি না হয়েও পুলিশি নিরাপত্তা নিতেন কিভাবে। ফোনে দেখতাম বলতো যে আমি প্রধানমন্ত্রী সিপিআর এর চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, ঢাকার বাইরে যাব, আমাকে পুলিশ প্রোটেকশন লাগবে। রেঞ্জ অফিসে বললে ওরা বলতো যে আমাদেরকে ফ্যাক্স পাঠানো। এই আমি সিনিয়র সচিব পদমর্যাদার মানুষ, হ্যাঁ তোমার ডিআইজি তৌহিদকে কি আমি ফোন দিব, এভাবে কথাগুলো সে বলতো। এই ধরনের কথোপকথন। আদৌ দিয়ে ডিআইজি তৌহিদ তাকে চিনে কিনা সন্দেহ, কিন্তু সে এভাবেই ফাপড় দিয়ে থাকতেন সচরাচর। তখন তারা বাধ্য হতো পুলিশ প্রোটেকশন। পুলিশ থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও বোকা বানাতেন শাহেদ। পরিচয় দিয়েছিলেন আমি প্রধানমন্ত্রী সিপিআর এর চেয়ারম্যান, আমি আপনাদের ছাগল নাইয়া আসতেছি বাই হেলিকপ্টারে। তখন সে হেলিকপ্টারে ছাগল নেওয়া যায়। ওই সময় আমরা হেলিকপ্টার থেকে নেমেই আমরা ওসি সাহেবকে পাই এবং টিওনো মহোদয়কে পাই। সোহাগের মুখ থেকেই শোনা যাক শাহেদের সেই টর্চার সেল চলতো কিভাবে। গানম্যানদেরকে সহকারে এই কাজগুলো করে খুব মজা পেতেন। পানাদার আসছে, তাকে শটগান দিয়ে ভয় দেখাইতো, সে নিজে মারতে মজা পেত। সে তার নিজের স্টাফদেরকে বেল্ট খুলে মারত। সোহাগের তথ্য মতে শাহেদের প্রতারণার শুরু বিডিএস ক্লিক নামের একটি এমএলএম ব্যবসার মাধ্যমে। মানুষের মগজ ধোলাই করে কয়েকশো কোটি টাকা নিয়ে লাপাত্তা ছিলেন এই শাহেদ। এমএলএম ব্যবসাতে মানুষকে বোকা বানানোর গুরু ছিলেন তিনি। বিডিএস ক্লিক সেন্টার যেটি কথা দেয় সেটি রাখে। আমি অনেককে বাইক দিয়েছি বিডিএস ক্লিক সেন্টারের পক্ষ থেকে, যারা তখনও বাইক পাওয়ার যোগ্যতা অর্জন করেনি। এ তো গেল মগজ ধুলাইয়ের প্রতারণা। এই শাহেদের হাত থেকে রেহাই পায়নি দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপ। 2009 সালে এই শাহেদ চেক জালিয়াতির মাধ্যমে ট্রান্সকমের 19 লাখ টাকার ইলেকট্রনিক পণ্য মেরে দেন। তারপর শুরু করেন নতুন প্রতারণা। রাজধানীর উত্তরা আর মিরপুরে খুলে বসেন 2টি হাসপাতাল।
আর সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনতে নিয়োগ দেন দালাল চক্রের। শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে রিজেন্ট হাসপাতালে নিয়ে যায় একটি দালাল চক্র। রোগী ভাগাতে পারলেই শাহেদের কাছ থেকে মিলত মোটা অঙ্কের কমিশন। আমরাও ছদ্মবেশে রোগী ভাগানোর কাজ নিতে চাই। যোগাযোগ হয় জীবন নামের এই দালালের সাথে। আমাদের প্রস্তাবে রাজিও হয়ে যান তিনি। এরপর সরাসরি শাহেদকে ফোন করে বসে জীবন। আসসালামু আলাইকুম স্যার, আমি জীবন বলছিলাম। ভালো আছেন স্যার? স্যার আমরা তো চাকরি ছেড়ে দিয়েছি শাহিনের কাছ থেকে। এবার তিনি আমাদের বুঝিয়ে দিলেন কিভাবে রোগী ভাগানোর কমিশন পাওয়া যায়। আপনারা মার্কেটিং হিসেবে কাজ করেন আমাদের সাথে। হাসপাতালে কন্ট্যাক্ট নেবেন 45%। রুগীর থেকে মনে করেন যে আপনি 2 বেকার পরে একটা রুগীর বিল করাইবেন, যেভাবে বলবেন সেভাবে হাসপাতাল থেকে যেন করে। এমন দালালদের খপ্পরে পড়ে বড় মেয়েকে হারিয়েছেন জয়নাল শেখ। থাকেন রাজধানীর মিরপুরে। 7 বছর বয়সে বাম হাত ভেঙে গিয়েছিল স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস লিম্পার। তার হাত যদি বাঁকা থাকে তবে 15 বছর বয়স হলেই হাতের অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসক। মা ফাহিমা বেগমের সাথে যোগাযোগ করে রিজেন্ট হাসপাতালের এক দালাল। বললো যে আমাদের এখানে হাতের ডাক্তার আছে, আমরা এখানে অপারেশন করবো। তখন ওকে ভর্তি করলাম। ভর্তি করে ওই মানে সকালে গেছি 3টার দিকে ঢুকানোর কথা। পরে তখন ওরা স্যালাইন ইঞ্জেকশন ডাক্তার দিতে কইছে, নার্সদেরকে, নার্সরা দেয় নাই। পরে যখন ডাক্তার এসে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তখন ওই ভিতরে যায়, তখন ওখানেই মানে স্যালাইন ইঞ্জেকশন যা দেওয়া লাগে দিছে। দেওয়ার পরে ওখানে মানে আমার মেয়ে ইন্তেকাল করছে। কিন্তু তার তো হাতের অপারেশন ছিল, হাতের অপারেশনের কারণে সে মারা যাওয়ার মতো কি হয়েছে? রিজেন্ট হাসপাতালে যখন হাতের জন্য ওর পুরা অবশ করে ইঞ্জেকশন দিয়ে ওর অজ্ঞান হয়ে যায়, ওখান থেকে ওরা বলে নাই যে আমাদেরকে মারা গেছে। ওরা বলতেছে ওর হার্টের সমস্যা, ওই জন্য আপনাদেরকে বাইরে নিতে। এরপর অপারেশনের সময় অজ্ঞান করার প্রক্রিয়াতেই মারা যায় লিম্পা। সেই মৃত্যুর খবর গোপন করে রোগীকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাবার পরামর্শ দেয় রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ। আর সেটা বুঝতে না পেরেই মৃত মেয়েকে নিয়ে ছুটতে থাকেন মা ফাহিমা। ঢাকা মেডিকেলে নেবার পর জানতে পারেন লিম্পা রিজেন্ট হাসপাতালের অপারেশনের টেবিলেই মারা গেছে। বুকে দম না থাকলে